সান ফ্রান্সিসকো উপসাগরের মাঝখানে দাঁড়িয়ে থাকা দানবীয় এক পাথুরে দ্বীপ, যার নাম আলকাতরাজ। 1962 সালের 11 জুন রাত। চারপাশ খুটখুটে অন্ধকার, আর সেই নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে আছড়ে পড়ছে প্রশান্ত মহাসাগরের বরফ শীতল ঢেউ। এই দ্বীপের মাঝখানে অবস্থিত পৃথিবীর সব থেকে সুরক্ষিত জেলখানা, যেখান থেকে স্বপ্নেও ভাবতে পারে না। কিন্তু সেই রাতে যা ঘটেছিল তা আজ পর্যন্ত ইতিহাসের পাতায় এক অমীমাংসিত রহস্য হয়ে আছে। পাহারাদাররা যখন পরদিন সকালে বন্দীদের ডাকতে গেল, তারা যা দেখল তাতে তাদের কলিজা শুকিয়ে যাওয়ার জোগাড়। বিছানায় কয়েদি নেই, আছে শুধু নিখুঁতভাবে বানানো মানুষের মাথার প্রতিকৃতি। 3 জন কয়েদি স্রেফ বাতাসের সাথে মিলিয়ে গেছে। কোনো চিৎকার নেই, কোনো গুলির শব্দ নেই, শুধু রয়ে গেছে এক আকাশ সমান প্রশ্ন: তারা কি আদেও বেঁচে ফিরতে পেরেছিল, নাকি সমুদ্রের হাড় কাঁপানো স্রোত কেড়ে নিয়েছিল তাদের প্রাণ? আলকাতরাজকে বলা হতো দ্য রক। চারদিকে মাইলের পর মাইল বিস্তৃত উত্তাল সমুদ্র, যেখানে পানির তাপমাত্রা এতটাই কম যে কয়েক মিনিটের বেশি কেউ টিকে থাকতে পারবে না। তার ওপর ছিল জেলের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কয়েদির ওপর নজর রাখার জন্য ছিল সশস্ত্র পাহারাদার আর আধুনিক সব প্রযুক্তি। এই জেলখানায় পাঠানো হতো আমেরিকার ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর আর দাগী অপরাধীদের। এখান থেকে এর আগে কেউ সফলভাবে পালাতে পারেনি। কিন্তু এই অজেয় দুর্গের দেয়ালে ফাটল ধরানোর পরিকল্পনা করছিলেন 3 জন মানুষ: ফ্র্যাঙ্ক মরিস, জন অ্যাংলিন আর ক্ল্যারেন্স অ্যাংলিন। ফ্র্যাঙ্ক মরিস ছিলেন একজন অসম্ভব মেধাবী চোর, যার আইকিউ ছিল সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। জেলখানার নথিপত্র অনুযায়ী তিনি ছিলেন অত্যন্ত ধুরন্ধর এবং যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার অদ্ভুত ক্ষমতাদার ছিল। আর তার সহযোগী হিসেবে ছিল 2 ভাই, জন এবং ক্ল্যারেন্স অ্যাংলিন। তাদের পালানোর পরিকল্পনাটি ছিল এক দীর্ঘমেয়াদী এবং ক্লান্তিকর প্রক্রিয়ার ফল। তারা জানত যে জেলখানার মূল দরজা দিয়ে পালানো অসম্ভব, তাই তারা বেছে নিয়েছিল তাদের সেলের পেছনের এক পুরনো ভেন্টিলেশন ডাক্ট বা বাতাস চলাচলের পথ। কিন্তু সমস্যা ছিল এই যে সেই দেয়াল ছিল 6 ইঞ্চি পুরু শক্ত সিমেন্টের তৈরি। সাধারণ কোনো যন্ত্র দিয়ে তা ফুটো করা অসম্ভব। এখানেই তাদের সৃজনশীলতা আর ধৈর্যের পরিচয় পাওয়া যায়। তারা একটি ভাঙা ভ্যাকুয়াম ক্লিনারের মোটর চুরি করে সেটি দিয়ে একটি হস্তচালিত ড্রিল মেশিন তৈরি করল। প্রতিদিন রাতের বেলায় যখন জেলখানায় গান বাজনার আসর বসত, সেই শব্দের আড়ালে তারা দেয়াল খুলতে শুরু করত। মাসের পর মাস ধরে তিলে তিলে তারা সেই দেয়াল খুঁড়ে গর্ত তৈরি করেছিল। এক মুহূর্তের ভুল মানেই ছিল সারা জীবনের জন্য অন্ধকার কুঠুরিতে বন্দী হওয়া। কিন্তু স্বাধীনতার নেশা তাদের ছিল সব কিছুর ঊর্ধ্বে। সব থেকে অদ্ভুত আর চমকপ্রদ ব্যাপার ছিল তাদের বানানো সেই ডামি মাথাগুলো। তারা জানত যে রাতে পাহারাদাররা টর্চ নিয়ে প্রতিটি সেলে কয়েদিদের উপস্থিতি পরীক্ষা করে। তারা যাতে ধরা না পড়ে সেজন্য তারা টয়লেট পেপার, সাবান আর জেলখানার বারবার শপ থেকে চুরি করা আসল চুল দিয়ে 3টি মানুষের মাথার রেপ্লিকা তৈরি করল। অন্ধকার ঘরে বিছানার চাদরের নিচে সেই ডামিগুলো থাকলে দূর থেকে বোঝার কোনো উপায় ছিল না যে সেখানে মানুষ নেই। এই নিখুঁত শিল্পকর্মগুলোই তাদের কয়েক ঘন্টার বাড়তি সময় পাইয়ে দিয়েছিল, যা তাদের পালানোর পথে অত্যন্ত জরুরি ছিল। কিন্তু দেয়াল পার হওয়া তো মাত্র শুরু। জেলের বাইরেই ছিল উত্তাল সমুদ্র। সেই ঠান্ডা পানিতে সাঁতরে তীরে পৌঁছানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। তাই তারা 50টি রেইনকোট চুরি করে আঠা দিয়ে জুড়ে একটি বিশাল ভেলা তৈরি করল। সাথে ছিল হাতে বানানো 2টি কাঠের বৈঠা। এই পুরো কাজটাই তারা করেছিল জেলখানার ছাদের ওপরের এক গোপন জায়গায়, যা পাহারাদারদের নজরের বাইরে ছিল। তারা জানত যে সমুদ্রের স্রোত যে কোনো সময় তাদের ভেলাটি উল্টে দিতে পারে, কিন্তু স্বাধীনতার জন্য তারা নিজেদের জীবন বাজি রাখতে দ্বিতীয়বার ভাবেনি। 1962 সালের সেই অভিশপ্ত রাতে
তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিল। রাত 9:30 ফ্র্যাঙ্ক মরিস এবং অ্যাংলিন ভাইরা তাদের বিছানায় ডামি মাথাগুলো রেখে ভেন্টিলেশনের সরু পথ দিয়ে পেরিয়ে এলো। তারা সরু পাইপ বেয়ে জেলখানার ছাদে উঠে গেল। সেখান থেকে প্রায় 50 ফুট নিচে লাফিয়ে পড়ে তারা পৌঁছালে সমুদ্রের পাড়ে। পাহারাদারদের সার্চলাইট যখন সমুদ্রের বুকে আলো ফেলছিল, তখন এই 3 জন মানুষ একটি সামান্য রাবারের ভেলার ওপর চড়ে পাড়ি দিচ্ছিল ইতিহাসের সব থেকে বড় ঝুঁকির পথে। সান ফ্রান্সিসকো উপসাগরের পানি তখন ছিল বরফ শীতল, আর স্রোতের গতি ছিল প্রচণ্ড। একবার সেই পানিতে পড়লে মৃত্যু ছিল নিশ্চিত। পরদিন সকালে যখন জেলখানায় সাইরেন বেজে উঠল, তখন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেল। FBI থেকে শুরু করে নৌবাহিনী পর্যন্ত সবাই সেই এলাকায় তল্লাশি শুরু করল। কিন্তু কয়েকদিন ধরে তন্ন তন্ন করে খোঁজার পরও তাদের কোনো হদিশ পাওয়া গেল না। সমুদ্রের তীরে পাওয়া গেল শুধু একটি ভাঙা বৈঠা আর একটি রেইনকোটের টুকরো। গোয়েন্দারা ধারণা করেছিলেন যে তারা ডুবে মারা গেছে, কারণ সেই ঠান্ডা পানিতে টিকে থাকা ছিল অসম্ভব। কিন্তু কোনো লাশ কখনো খুঁজে পাওয়া যায়নি। কয়েকদিন পর অ্যাংলিন পরিবারের কাছে একটি বেনামে পোস্ট কার্ড আসে, যাতে লেখা ছিল, আমরা এখনো বেঁচে আছি। এরপর আর কোনো খবর মেলেনি। বছরের পর বছর ধরে এই ঘটনাটি নিয়ে কতই না জল্পনা কল্পনা হয়েছে। কেউ কেউ মনে করেন তারা দক্ষিণ আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন এবং সেখানে ছদ্মনামে নতুন জীবন শুরু করেছিলেন। আবার অনেকের মতে তারা সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে গেছেন। কিন্তু রহস্যের মোড় ঘুরে যখন কয়েক দশক পর অ্যাংলিন পরিবারের হাতে একটি ছবি আসে। ব্রাজিলে তোলা সেই ছবিতে দেখা যায় 2 ব্যক্তিকে, যারা হুবহু জন এবং ক্ল্যারেন্স অ্যাংলিনের মতো দেখতে। যদিও ফরেনসিক বিশেষজ্ঞরা সেই ছবির সত্যতা নিয়ে নিশ্চিত হতে পারেননি, তবে এই একটি ছবি মানুষের মনে নতুন করে আশার আলো জুগিয়েছিল। আলকাত্রাজের সেই পালানোর ঘটনাটি ছিল মানুষের ইচ্ছাশক্তি আর মেধার এক অনন্য বিজয়। আধুনিক প্রযুক্তি আর সশস্ত্র পাহারাদারদের বেষ্টনী ভেদ করে সাধারণ কিছু সরঞ্জামের সাহায্যে যে এমন কিছু করা সম্ভব, তা ভাবলেও গা শিউরে ওঠে। আমেরিকা সরকার সেই ঘটনার পর আলকাত্রাজ জেলখানাটি চিরতরে বন্ধ করে দেয়। আজ সেই পাথুরে দ্বীপটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু পর্যটকরা যখন সেই অন্ধকার শেলের দিকে তাকান, তখন তারা আজও যেন দেয়ালে ঘষা ঘষা শব্দের প্রতিধ্বনি শুনতে পান। পৃথিবীর সবথেকে কঠোর জেলখানাও যে মানুষকে আটকে রাখতে পারেনি, এই ইতিহাসটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মুক্তির তৃষ্ণা সব দেয়ালের চেয়েও শক্তিশালী। আজও সমুদ্রের ঠান্ডা বাতাস যখন আলকাত্রাজের দেয়ালে ধাক্কা খায়, তখন মনে প্রশ্ন জাগে, সেই 3 জন মানুষ কি শেষ পর্যন্ত ডলফিন হয়ে দিগন্তে মিলিয়ে গিয়েছিল, নাকি তারা আজও কোনো দূর দেশে বসে এই পৃথিবীর বোকা হয়ে যাওয়ার গল্প শুনে হাসছে? 1962 সালের সেই রাতের রহস্য হয়তো কোনোদিন উন্মোচিত হবে না, কিন্তু ফ্র্যাঙ্ক মরিস আর অ্যাংলিন ভাইদের সেই অবিশ্বাস্য সাহসিকতার গল্পটি চিরকাল বেঁচে থাকবে মানুষের মুখে মুখে। যে গল্পটি আমাদের শেখায় যে কোনো বন্দিত্বই চিরস্থায়ী নয়, যদি বুকের ভেতর অদম্য সাহস আর মনে মুক্তির স্বপ্ন থাকে। আপনি কি মনে করেন সেই 3 জন বন্দী শেষ পর্যন্ত তীরে পৌঁছাতে পেরেছিলেন, নাকি সেই উত্তাল নীল সমুদ্রই হয়ে দাঁড়িয়েছে তাদের শেষ ঠিকানা? এই অমীমাংসিত রহস্য নিয়ে আপনার চিন্তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ও, আমি কি বলতে ভুলে গেছি, 1970 সালের দিকে এক ব্যক্তি দাবি করেছিলেন যে তিনি ফ্র্যাঙ্ক মরিসকে দেখেছিলেন একটি নির্জন পাহাড়ে শান্তিতে বসবাস করতে। হয়তো গল্পটা সেখানেই শেষ হয়নি, হয়তো আসল গল্পটা কেবল তাদেরই জানা যারা সেই রাতে আলকাত্রাজের দেয়াল টপকে অন্ধকারের বুকে ঝাঁপ দিয়েছিলেন। Welcome to Crime Reveals.